আসসালামু আলাইকুম সবাইকে। তো হচ্ছে আমরা আমাদের ফার্স্ট পেপারের ফার্স্ট লেকচারটার পরবর্তী সময়ে আমরা আমাদের সেকেন্ড লেকচারে চলে এসেছি। এখন ফার্স্ট লেকচারের কন্টিনিউশনে কিন্তু আমি বলেছিলাম যে আমরা এখান থেকে হচ্ছে আরো অনেক কিছু শিখতে হবে আমাদেরকে। কারণ আমরা ফার্স্ট লেকচারটাতে খুব ইজিলি অনেক কিছু করে ফেলেছি, রাইডার কনস্ট্যান্ট নিয়ে পড়েছি, তার সাথে হচ্ছে আরো অনেক কিছু দেখে ফেলেছি। এবার আসবো আমরা কিছু টিপিক্যাল কথাবার্তার দিকে। দ্যাট মিনস এখানে আর অত আহামরি টপিক তোমাকে পড়তে হবে না, বাট একদম কন্টিনিউয়াসলি যে যে টপিক বলবো তোমাকে ওই ওই টপিকের উপর ফোকাস করতে হবে। ঠিক আছে? একদম স্পেসিফিক টপিক, স্পেসিফিক কথাবার্তা, স্পেসিফিক অ্যান্সার করবো আজকে আমরা। So, আহামরি নতুন কথাবার্তার দিকে যাব না, একদম সুন্দর কথাবার্তা বলবো। ঠিক আছে? কোনো প্যারা নিও না কেউ, ঠান্ডা মাথায় সবাই থাকবো, চিল করে আমরা পুরো ক্লাসটা করে ফেলবো। ঠিক আছে? তো চলো এখন আমরা হচ্ছে ক্লাসটা নিয়ে ফেলি। এখন এই যে হচ্ছে আমরা আজকে কোন দুটো টপিকের দিকে ফোকাস করতে চাচ্ছি, আমাদের দুটো টপিক হবে আজকে। একটা হচ্ছে আমাদের এই যে রাসায়নিক দ্রব্য ব্যবহারের ঝুঁকি যে আছে সেটা, আর একটা হচ্ছে হ্যাজার্ড প্রতীক। মানে ওই যে তোমরা ছোটবেলায় পড়ছিল না যে তেজস্ক্রিয়তা হলে কি হবে, বিস্ফোরক হলে কি হবে, দাহ্য হলে কি হবে, ক্ষতিকারক হলে কি হবে, ওই কথাবার্তাগুলো এখানে বলা আছে। ঠিক আছে? তো আমরা ওইটা একটু এক্সিকিউট করার চেষ্টা করব, এবং তাহার সাথে হচ্ছে কিছু বিকল্প যৌগ, ওই যে বলছিলাম না যে কি হচ্ছে কিছু গ্রিন কেমিস্ট্রির ব্যাপার স্যাপার চলে আসবে এখানে। ঠিক আছে? গ্রিন কেমিস্ট্রি তোমরা তো অ্যাটম ইকোনমি অলরেডি পড়ে ফেলেছো। মেইন মেইন হচ্ছে তোমাদের যে ইঞ্জিনিয়ারিং ক্লাস, ওইখানে কিন্তু অ্যাটম ইকোনমি নামে একটা টপিক ছিল, যে আমার সবচেয়ে বেশি উৎপাদ হতে হয় আর কি করতে হয় বলতো ভাইয়া, আমাকে অনেক বেশি পরিমাণ বাই প্রোডাক্ট কমায় ফেলতে হয়। সো ওইখানের মতো জিনিসপাতি আমরা করার চেষ্টা করি, যে আমরা যখন কোনো কিছু করব তখন চেষ্টা করব যেটা আমার জন্য পরিবেশের জন্য সবচেয়ে ভালো হয় সেই ব্যাপারটার দিকে এক্সিকিউট করা। যেমন আমরা সবাই টোলুইন জাইলিন এই ব্যাপারটা জানি। সো দেখা যায় কি জাইলিন যেটা আছে সেটা পরিবেশে অনেক বেশি ক্ষতি করে ফেলে, বাট ওর পরিবর্তে যদি টলুইনকে ব্যবহার করা যায় তাহলে আবার ওদের আমার জন্য খুব ভালো হয়ে যায়। ঠিক আছে? বা তুমি হচ্ছে সিএফসি গ্যাসের নাম হয়তো শুনেছো। সিএফসি গ্যাস পরিবেশের জন্য অনেক ক্ষতি করে ফেলে, কিন্তু এইচ সিএফসি নামে একটা জিনিস আছে, ও আবার পরিবেশের জন্য অনেক ভালো হয়ে কাজ করে। ঠিক আছে? তো এই জন্যই বলতেছি যে এখানে হচ্ছে আমরা কি করতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট কথাবার্তা দিকে চলে আসে। আর বিবিধের মধ্যে কি আছে, যে ও আসলে কারোর মধ্যেই পড়ে না ভাই। ঠিক আছে? যে আমাদের মেজর যে তিনটা পয়েন্ট আমরা পড়ছি পুরো লেকচারের ভিতরে বা আগে লেকচার সহ, এই চ্যাপ্টারের তিনটা পয়েন্টের মধ্যে ও নাই। ও হচ্ছে উড়াধুরা কিছু কোয়েশ্চেন আসে, ওই উড়াধুরা কিছু কোয়েশ্চেনের কিছু সামান্য অংশ আমরা পড়বো। ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের মেইন টার্গেট। তো চলো আমরা সময় নষ্ট না করে শুরু করে দিই নাকি। তো প্রথমেই হচ্ছে আমরা কি করতে চাই, আমরা আমাদের লেকচার যেটা আছে সেই লেকচারটা প্রথম যে টপিকটা আজকের সেই টপিকটা বা হ্যাজার্ড প্রতীক যেটা আছে সেখান থেকে কোয়েশ্চেন কি কি আসে সেটা একটু জানতে চাই। তো হ্যাজার্ড প্রতীক থেকে যদি আপনারা একটু ফোকাস করেন তাহলে এখানে হচ্ছে এমসিকিউ তে আমাদের মূলত হচ্ছে মানে কোয়েট এবং বুটেক্স এর কোশ্চেন আসতো। এবার সবচেয়ে বেশি কোশ্চেন আসতো হচ্ছে বইটা রিটেন পরীক্ষায়। বইটা 2021 আসছে, 19-20 আসছে, 18-20 আসছে। মানে পর পর কিন্তু অলমোস্ট 3 বছর এটা পর পর আসছে। তাহলে বুঝতেই পারতেছেন এটা কতটুকু ইম্পর্টেন্ট বইয়ের এক্সামের জন্য। ঠিক আছে? সো ভালো করে কিন্তু এটা পড়তে হবে, রুয়েট এক্সামেও কিন্তু পরপর দুবার চলে আসছে। তাই রুয়েট এবং বুয়েট কোয়েট তিনটা জায়গায় কিন্তু তারা আসছে। খেয়াল করে দেখছো তোমরা? তো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জন্য হচ্ছে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা লেকচার হিসেবে কাউন্ট হওয়া উচিত। ওকে? তো আমরা এখন যদি একটু সামনের দিকে যাই তাহলে আমরা ফার্স্টে হ্যাজার্ড প্রতীকগুলো দেখে নিতে চাই, যেটা হচ্ছে বিষাক্ত, এটা পরিবেশের আর আমাদের হেলথের জন্য ক্ষতিকর, এ কি দাহ্য পদার্থ, জিনিসগুলো একটু লিখি। হ্যাঁ, এখানের মধ্যে যখন লিখবো আমরা কি হয়েছে, ও হচ্ছে বিষাক্ত এই ব্যাপারটাকে নির্দেশ করতেছে। ও কি করতেছে, ও হচ্ছে আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হেলথ হ্যাজার্ড নামই বলা আছে। ফ্লেমেবল মানে কি, সে হচ্ছে দাহ্য পদার্থ। ও কি এক্সক্লামেশন মার্ক মানে হচ্ছে ও কি প্রচুর পরিমাণ বেশি উত্তেজক হিসেবে কাজ করতে পারে। তারপর কি হয়েছে, ফ্লেম ওভার সার্কেল, এটা নিয়েও কাজ করব আমরা। গ্যাস সিলিন্ডার নিয়ে কাজ করব, বিস্ফোরক হিসেবে কাজ করব। এনভায়রনমেন্ট পরিবেশের জন্য ক্ষতিকর হিসেবে কাজ করব। করোশন মানে হচ্ছে ক্ষয়কারক হিসেবে কাজ করব। প্রত্যেকটাই আমরা ইন্ডিভিজুয়ালি আবার পড়বো। জাস্ট পুরো পেজটাতে তোমাদের 9-10 এর যে ছবিটা না, একদম এক্সাক্ট ওই ছবিটা আমি তোমাকে দেখাই নিতে চাচ্ছি, যে 9-10 এর ওই ছবিটার সাথে তোমরা একটু বেশি কানেক্ট করতে পারো, এই জন্য আর কিছুই না। তো হুবহু 9-10 এর ছবিটাই। ঠিক আছে? শুধু 9-10 এর বইটার মধ্যে হলুদ ছিল, আমরা এখানে একটু সাদা করে দিছি, একটুই ডিফারেন্স। ঠিক আছে? এবার কি হইতেছে দেখো, এবার হচ্ছে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল টপিকের দিকে চলে যাব। তাহলে জনগণ দেখেন ইন্ডিভিজুয়াল টপিকের মধ্যে কি কি লাগতেছে। এক নম্বর কথা হচ্ছে পরীক্ষায় যে দুটো পরীক্ষা সবচেয়ে বেশি আসে তার মধ্যে হচ্ছে এই দুইটা হচ্ছে একদম মোস্ট ইম্পর্টেন্ট, কারণ দুটো দেখতে একই রকম, তো এই জন্য। এখন আমি যেটা বলি তোমরা সেটা মনে রাখবা, যে এক্স এন আর একটা হচ্ছে এক্স আই। ঠিক আছে? এক্স এন যেটা আছে সেটা কি, সেটা একটু বুঝো আমাকে। এই এক্স এনটা মেনলি বোঝায় হচ্ছে হার্মফুল, হার্মফুল বোঝায় মানে ক্ষতিকারক। ঠিক আছে? আর এক্স আই যেটা আছে সেটা হচ্ছে ইরিটেন্ট। ঠিক আছে? ও হচ্ছে ইরিটেন্ট। ইরিটেন্ট কি, ইরিটেন্ট হচ্ছে উত্তেজক, ইরিটেন্ট হচ্ছে উত্তেজক। ওকে?
উত্তেজক। তোমরা কেমনে মনে রাখবে আমি বলি, আমরা সবাই তো ইরিটেট হই মাঝে মাঝে, তাই না? ইরিটেট হই মানে কি, যে আমার জিনিসটা ভালো লাগতেছে না, বিরক্ত করতেছে, এরকম জিনিসপাতি না? তুমি যখন আই দেখবা বা মনে রাখবা আইটা হচ্ছে ইরিটেট। ইরিটেট মানে কি, ইরিটেট মানে হইতেছে ভাই ও আমার খুব বিরক্ত করতেছে। ঠিক তেমনি কেমিস্ট্রিতে যে বিরক্ত করে ওকে বলে আমরা ইরিটেন্ট। প্র্যাকটিসে কি বলি, ইরিটেন্ট। আর কেমিস্ট্রিতে বিরক্ত কে করে, উত্তেজক গুলা। যেমন লাফিং গ্যাস ইউজ করছি, হাসতে হাসতে ধ্বংস হয়ে গেছি ভাই, কি একটা বাজে অবস্থা, তাই না? ও একটা উত্তেজক। ঠিক আছে, আবার এরকম টাইপের যে কোনো উত্তেজক যখন তুমি নিবা, তখন ওটা কেমিস্ট্রিতে কি হয়, ইরিটেট করে প্রচুর পরিমাণ। এই জন্য ওদের কি বলা হয় বলতো ভাই, উত্তেজক বা ইরিটেন্ট। মনে থাকবে? আর তাহলে বলো এক্স আই যদি ইরিটেন্ট হয়, তাহলে আরেকটাই আছে এক্স এন, সেটা কি বলতো ভাইয়া, হার্মফুল। সেটা কি বলতো ভাইয়া, হার্মফুল। ওকে, মনে থাকবে? এক্স আই আর এক্স এন। এক্স আই তে হচ্ছে কি, এক্স আই তে হচ্ছে ইরিটেন্ট, আর এক্স এন এ হচ্ছে হার্মফুল। ঠিক আছে, এখন এখানটার মধ্যে কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে, কারণ হচ্ছে আলটিমেটলি আমাদের যে প্রিলি এক্সাম গুলা হয় বা ডিউর এক্সামটা হয় বা যে কোনো জায়গার এক্সাম সিকিউর ওইটা যখন হয়, তখন আমাদেরকে এইগুলার এই যে কোনটা কোনটা এক্সাম্পল, সেটা এক্সামে প্রচুর বেশি পরিমাণ চলে আসে। বিশেষ করে এক্স আই এক্স এন এই দুটো বেশি আসে, তো এই জন্য এর এক্সাম্পল গুলো আসলে পড়াই রাখবে। যেমন দেখো ভাই কি কি আছে, জৈব দ্রাবক, পেট্রোল, এরা যা আছে এটা হচ্ছে পলিশ করার জন্য বা অ্যান্টি ফ্রিজিং হিসাবে অ্যান্টিফ্রিজটা পড়তে হবে। আর এই যে পেট্রোল পড়তে হবে, জৈব দ্রাবক পড়তে হবে, এই তিনটা পড়লেই চলবে। এই তিনটা হচ্ছে আমাদের জন্য ক্ষতিকারক হিসেবে কাজ করে। অপরদিকে তুমি লঘু অ্যাসিড, গাঢ় দ্রবণ, এগুলো বিরঞ্জক পদার্থ, সোপ, সোপ পাউডার, সিমেন্টের গুঁড়া, এগুলো যেগুলো আছে ওগুলো কি হয়, এগুলো হয়তো কাজ করতে পারো। যেমন তুমি একটু চিন্তা করে দেখো যে তোমরা যদি ল্যাবে কখনো কাজ করে থাকো, তখন কি হয়, যে যদি আমরা অনেক কনসেন্ট্রেটেড হচ্ছে একটা এইচসিএল নিয়ে ফেলছি, তাহলে ওখান থেকে যদি ধোঁয়াটা একটু বের হয়, তো আমাদের চোখ জ্বলা শুরু করে না? চিন্তা করে দেখো তো ভাই, নিজে কল্পনা করো যে তুমি একটা বদ্ধ একটা ল্যাবের মধ্যে আসো, ওইখানে হুট করে এইচসিএল এর ঘনমাত্রা অনেক বেশি নিয়ে ফেলছো। এবার এইচসিএল এর এখান থেকে কি বের হচ্ছে, এখান থেকে হচ্ছে আমাদের এখান থেকে ধোঁয়া বের হইতেছে। তাহলে ওই ধোঁয়াটা কি তোমার জন্য ভালো হবে না খারাপ হবে? সবাই জানে খারাপ হবে। তো খারাপ যদি হয়, তোমার চোখে যদি একটু গ্যাঞ্জাম শুরু করে, তাহলে এটা কি হিসেবে কাজ করবে, ইরিটেন্ট হিসেবে কাজ করবে। ওটা এখানে বলা হয়েছে। কথা ক্লিয়ার? বিরঞ্জক পদার্থ মানে কি বলতো ভাইয়া, যে জিনিসপাতিকে সাদা বানা ফেলায়। ঠিক আছে, মানে like তুমি হচ্ছে ওই যে শুনছো না, যে কি করে, কাপড় চোপড় দিছো, ওই কাপড় চোপড়কে পুরো সাদা বানায় ফেলছে, বর্ণহীন করে ফেলাইছে। ওটা হচ্ছে বিরঞ্জক পদার্থ। ঠিক আছে, একটু মনে রাখলেই চলবে। ওকে, আচ্ছা, এবার তাহলে চলো আমরা সামনে দিকে একটু যদি যাই, তারপর কি হয়েছে, টক্সিক। ঠিক আছে, টক্সিক কোনটা, টক্সিক হয়েছে দেখেই বোঝা যাচ্ছে টক্সিক। ঠিক আছে, এবার টক্সিক এর মধ্যে কি হয়েছে, বিভিন্ন বিষক্রিয়াযুক্ত জিনিসপাতি আছে। এই যে ক্যাডমিয়াম, ক্যাডমিয়ামটা সবচেয়ে বেশি আসে এক্সামের মধ্যে। ঠিক আছে, ক্যাডমিয়াম আর ক্রোমিয়াম, এই দুটা, এদের হচ্ছে এক্সামে বেশি আসে আর কি। ঠিক আছে, প্যারাডিয়াম, এইচজি, এগুলাও আছে। সায়ানাইড তো সবাই জানি আমরা। ঠিক আছে, যে সায়ানাইড হচ্ছে যে কোনো যারা হচ্ছে ক্রাইম পেট্রোল বা যে কোনো কিছু যারা দেখছো, যে কোনো সিআইডি টাইপের মুভি, ওটা কি সায়ানাইড দিয়ে মানুষ মারার ক্ষেত্রে অনেক কাজে লাগে, তাই না? তো এগুলো তো মনে রাখতে হবে, যেগুলো কি টাইপের পদার্থ, বিষাক্ত পদার্থ। আর ফ্লেমেবল কোনগুলা, দাহ্য পদার্থ। ঠিক আছে, দাহ্য মানে কি, এই যে দেখো অ্যালকোহল টাইপের যারা যারা থাকবে, অ্যালকোহল, ইথার, ব্রোমিন, এরকম টাইপের যারা যারা থাকবে, অ্যারোসল, পেট্রোলিয়াম। ঠিক আছে, ওরা সবগুলোই কি বলতো ভাইয়া, সবগুলো হচ্ছে আলটিমেটলি কেটে বের হবে, ওই সবগুলো হচ্ছে আমার ফ্লেমেবল পদার্থ হবে, মানে কি, দাহ্য পদার্থ। ঠিক আছে, আচ্ছা, এবার যদি সামনের দিকে যাই, অক্সিডাইজিং বা জারক পদার্থ, ওই যে ফ্লেম ওভার সার্কেল ছিল, মনে আছে? ফ্লেম ওভার সার্কেল মানে কি, জারক। ওকে, ভালো করে খেয়াল করো কিন্তু ভাই, একটার মধ্যে কি, একটার মধ্যে কিন্তু আমার কোনো ফ্লেম মানে কোনো সার্কেল কিন্তু নাই, এখানে কিন্তু নো সার্কেল। নো সার্কেল যদি থাকে, তখন সেটা হচ্ছে দাহ্য। আর যদি সার্কেলটা থাকে, যদি সার্কেলটা থাকে, তাহলে সে কি বলতো ভাইয়া, তখন সে কিন্তু জারক। খুব সাবধান কিন্তু এগুলা। ঠিক আছে, সার্কেল থাকলে নাম কি, জারক। সার্কেল না থাকলে নামটা কি বলতো ভাইয়া, নামটা হচ্ছে তখন দাহ্য। কারণ আলটিমেটলি হচ্ছে কি, এই সার্কেল দিয়ে কি বুঝায় আমি বলি, যে জারণ বিজারণ, মানে জারণ হবে বিজারণ হবে, আবার জিনিসটা পাওয়া যাইতেও পারে। কিন্তু দাহ্য মানে কি, সে উইরা চলে গেছে, কাহিনী খতম। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড পানি হয় শেষ, জীবন ধ্বংস। তাহলে এখানে এটাই করছে, যে ইথানল থেকে শুরু করে যারা যারা কিছু আছে, ওরা সবগুলো কিন্তু দাহ্য পদার্থ। আর এখানে কি আছে, H2CO4, এগুলো আছে, এরা আবার কি, জারক হিসেবে কাজ করে, জারণ বিজারণ বিক্রিয়া এসে হেল্প করে, তাই না? কাজ করলাম। এবার দেখেন জনগণ, পরের পেজে কি আছে, এই যে সুন্দর করে এক্সপ্লোসিভ। ঠিক আছে, আমরা সবার বোম টোম অনেক ভালো লাগে, তো এই যে বোমের মতো সবচেয়ে ফাটাফুটায় ফেলায়, এরা হচ্ছে ওটা। ঠিক আছে, যে এই যে জৈব পারঅক্সাইড আছে, অ্যামোনিয়াম নাইট্রেটটা আছে, এগুলোর পরীক্ষা বেশি আসে। হ্যাঁ, এই যে এই দুইটা, এই যে জৈব পারঅক্সাইডটা, এটার সংকেত হচ্ছে R2O2, তো মনে রাখো। হ্যাঁ, R2O2, কেউ সংকেতের ভাঙ্গে জানতে চাইলে ROOR কোথায় পড়ছো বলো তো ভাইয়া, মনে করে দেখো জৈব যৌগ কোথায় পড়ছো এটা। এটা হচ্ছে অ্যান্টি মার্কনিকভে পড়ছিলাম, মনে আছে? অ্যান্টি মার্কনিকভের মধ্যে কিন্তু এটা আমরা ইউজ করে থাকি। ওকে, যাকে এখন পরে কি আছে, অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে কাজ করতেছিলাম, ভারী ধাতুর অ্যাজাইড নিয়ে কাজ করতেছি। অ্যাজাইড মানে হচ্ছে ওই যে N2 গুলো আছে আর কি। ঠিক আছে, তোমরা সামনে অ্যামিনো লেকচার যদি হয়,
অ্যামিয়ান লেকচার আশেপাশে দিয়ে পাবা। এরপরে কি হইছে, ডায়াজোনিয়াম লবণ আছে, ওজোনাইড আছে। ওজোনাইড কোথায় বলো তো ভাই? ওই যে ওজনীকরণ করে তুমি মাঝখানে যেটা পাইতা, মনে আছে? ওটাকে আমরা বলি ওজোনাইড। এরপরটা আমাদের কি আছে, অ্যাসিটালাইড, এগুলো আছে, ভালো করে পড়বা। পরিবেশ দূষক আমরা সবাই জানি যে কি করে, পরিবেশের ক্ষতি করে। এখন কি আছে, অ্যামোনিয়া, ক্লোরিন, টারপিন, এগুলো হচ্ছে আমাদের কাজ করবে। ওকে, এই পরটা আমাদের কি হয়েছে দেখো তো, এখানটার মধ্যে হচ্ছে আমরা স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার স্যাপার নিয়ে কাজ করতে চাই। এটা আমরা সবাই জানি, এই যে ক্রোমিয়াম, ক্যাডমিয়াম, আর্সেনিক, এগুলো হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। ঠিক আছে, আবার খেয়াল করে দেখো, ক্ষয়কারী পদার্থ, এটা নামের মধ্যেই আছে যে কি করবে, সে হচ্ছে ক্ষয় করবে, ক্ষয়। ঠিক আছে, নামের মধ্যে আছে ক্ষয় করবে। এখানে কি কি আছে, ব্লিচিং সলিউশন আছে, গাঢ় অ্যাসিড, ক্ষার দ্রবণ, ড্রাই ক্লিনার, এগুলো আমাদের কাজ করতে হবে। ওকে, এই পদার্থের মধ্যে কি আছে বলেন তো ভাইয়া? তেজস্ক্রিয় পদার্থ। তেজস্ক্রিয় পদার্থ কি কি করতে হবে, ওই যে আমাদের যে তেজস্ক্রিয় পদার্থগুলো নিয়ে কাজ করতে হয়, এই সাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা সাইন। ঠিক আছে, তুমি যদি কেউ খুব ভালো রকম কোনো একটা থ্রিলার মুভি বা সিরিজ দেখো, ওখানে কিন্তু এই জিনিসটা খুব বেশি পরিমাণে আমরা ইউজ করে থাকি, তাই না? তো আমরা ইজিলি কিন্তু এর সাথে জিনিসপাতি কাজ করতে পারবো। বা কেউ যদি নিউক্লিয়ার বিক্রিয়া নিয়ে খুব বেশি আকর্ষণ থাকে, সে কিন্তু মনে রেখো যে ভাই তেজস্ক্রিয় বিক্রিয়ার মধ্যে দেখবা কি এইসব জিনিসপাতি খুব বেশি দেওয়া থাকে। ঠিক আছে, এগুলো তাহলে কি বোঝায়, যে তেজস্ক্রিয় পদার্থ রেডিও অ্যাক্টিভ, দূরত্ব বজায় রাখুন, তাই না? তো এগুলো একটু মনে রাখতে হবে আমাদের। তো চলো, আমরা হচ্ছে এই পর্যন্ত মোটামুটি কাজটা করে ফেলছি। এবার আমাদের এইগুলা থেকে কি কি পড়তে হয় ভালো করে বুঝো। শুধু যতটুক দরকার তোমার কিন্তু ওটুকুই দেওয়া হয়েছে। ঠিক আছে, তার মধ্যে কোনটা কোনটা বেশি ইম্পর্টেন্ট আমি দাগাই দিচ্ছি। দেখো, এক্সআই এক্সএন সবচেয়ে ইম্পর্টেন্ট, দাগ দেওয়া আছে। এখন টক্সিকটা ভালো করে পড়তে হবে। এই যে এই দুটো আবার খুব বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইটা, এইটা আর টক্সিক, এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট, এক্সাম্পল সহ পড়বা। বাকিগুলা শুধু কোনটা কোনটার মধ্যে পড়ছে এইটুকু জানলেই চলবে। এগুলো এক্সাম্পলের মধ্যে কিছু কিছু এক্সাম্পল পড়বা, যেমন এই যে এই পার অক্সাইড যেটা আছে ওটা পরীক্ষায় আসে, ভারী তো এক্সামে আসে, এগুলো যেমন এক্সামে আসে না। ঠিক আছে, জাস্ট খালি এই কোনটা কোন ছবি নির্দেশ করে একটু পাল্টেই চলবে এখান থেকে। এখানেও সেম, জাস্ট ছবিটা চিনলেই জানবে। ঠিক আছে, ছবি চিনলেই হবে, ছবি চিনলেই হবে। ঠিক আছে, এগুলো ক্ষেত্রে ছবি চিনলেই চলবে। ওকে, তাহলে এই হচ্ছে আর কি অবস্থা। এবার দেখো পরের পেজে কি চাই। পরের পেজে বললাম যে গ্রিন কেমিস্ট্রি। ঠিক আছে, এবার গ্রিন কেমিস্ট্রি বেসিক পার্টটা কি ছিল, যে আমরা যখনই কাজটা করব তখন কি কি যাচ্ছি, আমরা এখানে বিষাক্ত উপাদানগুলোকে নিয়ে কাজ করি। এবার আমার টার্গেট হচ্ছে বিষ কমানো, এই জন্য কি করি, তার বিকল্প উপাদান নিই। বিকল্প উপাদান নিলে সুবিধাটা কি বলতো ভাই, বিষক্রিয়া কম হয়, আমার জন্য ভালো হয়। যেমন ক্লোরোফর্মটা আমরা সবাই নাম শুনছি না, ওই যে CH4 এর সাথে ক্লোরিনের বিক্রিয়া ইউভি দিলে স্টেপে 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 গিয়ে 3 নাম্বার স্টেপে যেটা হয় সেটা হচ্ছে ক্লোরোফর্ম। এবার এই ক্লোরোফর্মের আমার বিকল্প হিসেবে কি আসে, হেক্সেন। হেক্সেন তো আমরা সবাই চিনি, তাই না? হেক্সেনটা কি, ওই যে CH3 মানে মানে 6 কার্বন নিয়ে যেটা হয় আর কি। ঠিক আছে, কেউ হেক্সেনের সংকেত যদি না জানি, হেক্সেনের সংকেতটা হচ্ছে এরকম টাইপের, সেটা কি CH3 CH2 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 2 4 6, এই যে CH3, এটা হচ্ছে হেক্সেন। ঠিক আছে, আচ্ছা যাকে, তারপরটা আমাদের কি আছে, এখানে দেখো, এখানে কি এই যে CCl4 চলে আসছে, CCl4 চলে আসছে, আবার তার পরিবর্তে কি ইউজ করা হয়, হেক্সেন। তার মানে বুঝো কিন্তু ভাই, ক্লোরোফর্ম আর হচ্ছে CCl4 দুইটারে কিন্তু একটা কমন সিকোয়েন্স আছে, সেটা কি বলতো ভাই, হেক্সেন ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে ব্যাপারটা এরকম ভাবে ব্যাপারটা বুঝো, যে CH Cl3 থাকুক অথবা CCl4 থাকুক, দুইটা কিন্তু আলটিমেটলি ঠিক করতে হয় কি দিয়ে, ঠিক করতে হয় হেক্সেনকে দিয়ে। ওকে, আচ্ছা, এরপরটা আমাদের কি আছে, বেনজিন, টলুইন। এবার তোমাকে একটু ছোট্ট কথা বলি, মাথায় রাখবা যে তোমার কাছে বেনজিন থাকুক, তোমার কাছে জাইলিন থাকুক, ঠিক আছে, জাইলিন মানে কি CH3 দুইটা, ঠিক আছে, CH3 দুইটা, এবার তোমার কাছে যা ইচ্ছা থাকুক, এইগুলা হচ্ছে বিষয়, এগুলো হচ্ছে বিষাক্ত। কিন্তু এগুলোর মধ্যে থেকে যদি তুমি হচ্ছে চলে যাও টলুইনের মধ্যে, তখন সে আবার কি, সে আবার বিকল্প, মানে পরিবেশের জন্য ভালো। ঠিক আছে, এটা কিন্তু একটু মাথায় রাখতে হবে, যে CH3 দুইটা হইলেও খারাপ, CH3 না হইলেও খারাপ, কিন্তু CH3 একটা হইলে আবার ভালো। ঠিক আছে, CH3 দুইটা হলে সে কি জাইলিন, তখন সে খারাপ। আবার CH3 না হইলেও বেনজিন, তখন সে খারাপ। কিন্তু আবার যদি CH3 একটা থাকে, টলুইন হয়, তখন সে আবার ভালো। ঠিক আছে ভাই, তো এটা একটু মনে রাখবো আমরা। ওকে, তো এখানে এই কথাটা বলা হয়েছে যে বেনজিন নিয়ে যখন কাজ করতেছি তখনও টোলুইন ইউজ করছে, জাইলিন নিয়ে যখন তুমি কাজ করতেছো তখনও কি, তখনও কিন্তু টোলুইন ইউজ করছে, খেয়াল করছো কিনা? ঠিক আছে, তখন কি সে ইউজ করছে, এখানেও সে টোলুইনকে ইউজ করছে, এখানেও সে টোলুইনকে ইউজ করছে। ওকে, আর আমরা সবাই জানি যে পটাশিয়াম পরিবর্তে কি ইউজ করতে হয়, ক্যালসিয়াম ইউজ করতে হয়। পটাশিয়াম ক্রোমেটের জায়গায় কি ইউজ করতে হয়, পটাশিয়াম কার্বনেট ইউজ করতে হয়। ওকে, আর এই লাস্টে যেটা আছে 2 বিউটানল থেকে 1 বিউটানল, মানে যদি শাখা না থাকে তাহলে ওটা পরিবেশের জন্য ভালো। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে, শাখা যদি না থাকে, শাখা নেই, এই জন্য ও পরিবেশের জন্য ভালো, আর কিছু না। ঠিক আছে, খেয়াল করে দেখো যে যখনই তুমি এই স্যারের ব্যাপারগুলোতে কাজ করছো, এখানে কিন্তু কোনোখানে কোনো শাখা নাই, খেয়াল করছো, এখানে কিন্তু কোনটার মধ্যে শাখা নাই। তো যদি অপশনের মধ্যে না বুঝো যে বিকল্প উপাদান কোনটা হবে, তাহলে শাখা ছাড়াটা আগে দিবে আর কি। ঠিক আছে, যে এর মধ্যে শাখা নাই, 90% চান্স আছে তারটাই অ্যান্সার হবে।
বুঝছো? সবসময় কাজ করবে এরকম না, বাট জাস্ট এক্সামের জন্য শর্টকাট বলতেছি, যে যদি কখনো মানে লাইক কনফিউজ হয়ে যাও, তাহলে সবসময় বেশিরভাগ সময় আমি বলি বোর্ড এক্সামে মানে তোমাদের অ্যাডমিশনের জন্য আরো সহজ করে দিই। অ্যাডমিশনে যতবারই আসছে পরীক্ষায় বেশিরভাগ সময় অ্যান্সার হয় জাইলিন হয়, না হলে হেক্সিন হয়, ঠিক আছে? সরি জাইলিন বলে কি বলতেছে, হয় টোলুইন হয়, না হলে হচ্ছে কি হেক্সেন হয়, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হয়, ঠিক আছে? হয় দেখবা হেক্সেন হইছে, না হলে দেখবা টোলুইন হইছে, ঠিক আছে? সো এই দুটো আমরা বেশি মনে রাখবো। এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশনের মধ্যে পাইলে চেষ্টা করবো যে একটু বুঝার কি হইতেছে, না মনে থাকলে দুটোর মধ্যে একটা আলাদা রাস্তা দাগায় ফেলবো আর কি, ঠিক আছে? ওকে, তাহলে পরের পেজে যাই। পরের পেজের মধ্যে কি কি বলছে একটু খেয়াল করো তাহলে। এবার এবার হচ্ছে আমাদের নিচের যে দ্রব্যগুলো আছে এখানে আমাদের কাজ করতে চাচ্ছি। তো দেখি এখানে কি কোশ্চেন গুলো করছে, কোনটা কোন টাইপের মধ্যে পড়ছে সেটা একটু বলতে চাই আমরা, ঠিক আছে? তো চলো আমরা কাজগুলো একটু করে ফেলি। তো এখন শুরুতে হচ্ছে আমার কাছে C2H5O আছে। ও কি বলতো ভাইয়া? ও হচ্ছে একটা অ্যালকোহল। এবার অ্যালকোহলের মেন কাহিনী কি? অ্যালকোহলের মেন কাহিনী হচ্ছে ও প্রচন্ড পরিমাণ দাহ্য হয়, এবং ও কি করে, ও হচ্ছে শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে। কি বলছে বলতো ভাইয়া? ও কি শ্বাস প্রশ্বাসের ক্ষতিও করে, আবার কি বলতো ভাইয়া, ও হচ্ছে একটা দাহ্য পদার্থ। এটা হচ্ছে তার সবচেয়ে বড় সমস্যা, ঠিক আছে? এবার সেকেন্ড পয়েন্টে আসো। সেকেন্ড পয়েন্টে কি হয়েছে বলতো? সেকেন্ড পয়েন্ট হচ্ছে এখানে KOH চলে আসছে। KOH কি? একটা তীব্র ক্ষার। তীব্র ক্ষার যখন তুমি ইউজ করবা তখন কি হবে? তখন আলটিমেটলি দেখবা ও কিন্তু তোমার ধরো হাতে পড়ে গেছে, তাহলে ওকে আমার জন্য অনেক ক্ষতিকর না? তো এই জন্য কি করা হয়, যখন তুমি দেখবা KOH ইউজ হয়েছে, ও যেহেতু তীব্র বেজ, এই জন্য কি করে, ও হচ্ছে স্কিনের জন্য কি করে, স্কিন যেটা আছে স্কিনের জন্য ক্ষতিকর হয়। স্কিনের জন্য সে কি হয়, ক্ষতিকর হয়। ওকে, সেম কথা যখন তুমি ব্রোমিনটা ইউজ করবা 3 নাম্বার, তখন কি হচ্ছে, ব্রোমিনটা প্রচুর পরিমাণ বিষক্রিয়া করতেছে, বিষক্রিয়া, ঠিক আছে? তার মানে ও কি বিষাক্ত, তার মানে ও হচ্ছে বিষাক্ত হিসেবে কাজ করবে। ওকে, তারপরটা মধ্যে কি হচ্ছে দেখো তো ভাই, সেম কথা 4 নাম্বারের মধ্যে আবারও কি HCl আছে, তাহলে ও কি তীব্র অ্যাসিড। তাহলে জনগণ তোমরা আমাকে বলো, যদি তীব্র অ্যাসিড হয় তাহলে ও কি আমার পরিবেশের জন্য ভালো না খারাপ? খারাপ। এবং ও আলটিমেটলি মেন গ্যাঞ্জাম কি করে বলো তো ভাই, স্কিনের প্রচুর পরিমাণ ক্ষতি করে। চিন্তা করে দেখো, তো তোমার তীব্র একটা অ্যাসিড তোমার হাতের উপর পড়ে, তুমি কি বাঁচবা? হাতটা সবকিছু ক্ষয় হয়, ধ্বংস হয়ে যাবে না? এই জন্য কি স্কিনের জন্য খুব বেশি ক্ষতিকর, মনে রাখতে হবে। ওকে, তাহলে পরেরটার মধ্যে কি হয়েছিল বলতো আমাকে দেখি। পরেরটার মধ্যে যখন কাজ করতেছি তখন আলটিমেটলি আমার লাস্ট একটা বাচ্চা হচ্ছে বেনজিন। ও হচ্ছে বেনজিন। তাহলে বেনজিনের মধ্যে কি মনে রাখবো দেখো, বেনজিনের মধ্যে মনে রাখবো যে ও কি, ও হচ্ছে একটা দাহ্য পদার্থ, এবং ও কি করবে বলতো ভাই, ও হচ্ছে শ্বাস প্রশ্বাসের জন্য ক্ষতিকর হবে। এখন তোমাদের একটা শর্টকাট বলি, বুঝছো? যদি ইন কেস এরকম কিছু একটা আসে, আর তুমি ধরো চিন্তা করতে পারতেছো না যে ভাই কি করব, ধরো এরকম উল্টাপাল্টা কিছু একটা আসছে, তুমি এখানে জানো না যে কি হইতেছে, তাইলে কি কি করবা জানো? ফার্স্ট অফ অল লিখবা যে স্কিনের ক্ষতি করে, সেকেন্ডে লিখবা যে ভাই আলটিমেটলি দাহ্য পদার্থ, থার্ড হয়ে লিখবা কি, থার্ড হয়ে লিখবা শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে। কি কি বলছি বলতো? স্কিনের ক্ষতি, শ্বাস প্রশ্বাসের ক্ষতি, আর একটা কি বলছি, দাহ্য পদার্থ। এই তিনটা লিখে দিয়ে আসবা, তিনটার মধ্যে একটা না একটা তো হবেই, ঠিক আছে? তো লেখা দিয়ে আসবা যে আমি তো পারি না, না পারা চেক মার্ক পাওয়া তো ভালো, তাই না? তো যদি রিটেনে আসে তাহলে এই তিনটা লিখে দিয়ে আসবা, যে ভাই দাহ্য, অথবা কি, অথবা হইতেছে শ্বাস প্রশ্বাসে হেল্প করে, সরি ক্ষতি করে, আর একটা হচ্ছে কি স্কিনে ক্ষতি করে, এই তিনটা, ঠিক আছে? এবার যেটা পাবা ওটা লিখে দিয়ে আসবা, যা আছে কপাল। ওকে, লাখ ভালো থাকলে দুইটা তিনটা মিলে যাবে, আরো বেশি পেয়ে যাবা, বুঝছো? আর কিছু না। এখন চলো আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গেলে এবার কি পাচ্ছি, এমএসডিএস। এমএসডিএস খুবই জোস একটা ব্যাপার স্যাপার, চলো আমরা একটু কাজ করে ফেলি এমএসডিএস এর মধ্যে। এটা কি, এটা হচ্ছে ম্যাটেরিয়াল যে আছে, সেই ম্যাটেরিয়ালটা হচ্ছে প্রকাশ করে এম দিয়ে, এস দিয়ে কি, সেফটি, সেফটি। তারপর এখানে ডি তে কি আছে, ডি তে হচ্ছে আমার ডেটা শিট, এই যে ডি তে হচ্ছে ডেটা, আর লাস্টে এস এ হচ্ছে কি, এস এ হচ্ছে শিট। এই হচ্ছে আমার পুরো ব্যাপারটা, ঠিক আছে? ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট, এটাকে বলা হয় কি, এমএসডিএস। মানে ব্যাপারটা হচ্ছে তুমি যত রকম নিরাপত্তা ব্যাপার স্যাপার যে পড়তেছো, এগুলো তো কোথায় তো সংরক্ষণ করা হয়, তাই না? ওইখানের মধ্যে দিয়ে আমরা জানতে চাই যে আসলে কোথায় রাখা হয়, ওটা হচ্ছে এমএসডিএস। এই যে কোথায় কি হবে, কোনটা কোন প্রতীকের মধ্যে পড়বে, কোনটার মধ্যে কি কাজ করব, ওইগুলো এখানে বলা হয়েছে আর কি জনগণ, ঠিক আছে? মনে থাকবে? নাইস। তাহলে আমরা কাজগুলো করে ফেললাম। এরপরে কি হয়েছে, এরপরে দেখো খুব সুন্দর করে কি লেখা আছে ভাই, যে ল্যাবরেটরির মধ্যে আমরা যখন কাজটা করব, ল্যাবের মধ্যে গুণগত বিশ্লেষণের মধ্যে H2S নিয়ে কাজ করতেছি, তাহলে এই বিকল্প বিশ্লেষণের দ্রব্যটির নাম লিখতে বলছে। তাহলে এবার দেখো তো ভাই কি হয়েছে, এবার কি বলছিলাম যে H2S যেটা আছে, ও হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। H2S হচ্ছে একটা বিষাক্ত পদার্থ। তাহলে এবার এই H2S এর বিষাক্ত পদার্থটাকে আমার ওর পরিবর্তে কিছু একটাতে ইউজ করতে হবে, ঠিক আছে? এখন মনে রাখতে হবে ভাইয়া, ওর বিকল্প হিসেবে আমরা কি ইউজ করি, ওর বিকল্প যে আছে ওকে আমরা ইউজ করি হচ্ছে এরকম, সেটা হইতেছে CH3CSNH2। এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় হচ্ছে আমাদের থায়োসায়ানেট, ঠিক আছে? CSNH2 এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে থায়োসায়ানেট। ওকে,
থায়োসায়ানেট, থায়োসায়ানাইট না কিন্তু, আবার থায়োসায়ানাইট মানে কিন্তু আবার অন্য জিনিস, ঠিক আছে? যাকে এখন কি বলতে যাচ্ছি একটু মনোযোগ দিয়ে শুনবা। এবার এই যে থায়ো অ্যাসিটামাইড নিয়ে কাজ করতেছি যখন, সরি এর নাম হচ্ছে থায়ো অ্যাসিটামাইড, এর নাম হচ্ছে থায়ো অ্যাসিটামাইড, ঠিক আছে? অ্যাসিটামাইড। আচ্ছা, এবার এর মধ্যে কি কাজ একটু বুঝাই বলি তোমাদেরকে, কেন বিকল্প বলা হচ্ছে। তোমার কাছে CH3 CSNH, সরি CH হবে এটা, CS হবে এটা, CS কে নিয়ে কাজ করতেছি, এখানে NH2, এটা হচ্ছে কি থায়ো থায়ো অ্যাসিটামাইড, ঠিক আছে? থায়ো অ্যাসিটামাইড, ওকে। এরপর কি করব, এরপর আমি ওর সাথে হচ্ছে কার বিক্রিয়া দিব, ওর সাথে আমি বিক্রিয়া দিব হচ্ছে H2O। এবার চলো সুন্দর করে H2O কে নিয়ে কাজ করি, দিলাম H2O। এবার এখানে কি হচ্ছে একটু দেখো, এবার এখানটার মধ্যে যেটা হবে সেটা হইতেছে আমাদের এই যে হাইড্রোজেনটা আছে, এই হাইড্রোজেনটা সুন্দর করে এই সালফারকে নিয়ে যাবে। তাহলে বলতো হাইড্রোজেন সালফার মিলে কি উৎপন্ন করে, উৎপন্ন করে H2S। তাহলে বলতো এখানে তাহলে কাকে এক্সচেঞ্জ করব, এখানে বসাবো CH3CONH2, এটাকে বলা হয় অ্যাসিটামাইড। কি বলা হয় ভাই বলতো, অ্যাসিটামাইড, ওকে। তোমরা তো অলরেডি পড়ছো, তোমরা তো অ্যাসিটামাইড পড়ছো হয়তো, ওই যে অ্যাসিডের জাতক, তাই না? অ্যাসিডের জাতক হিসেবে পড়ছো যে অ্যাসিডের মধ্যে যখন তুমি হচ্ছে কি করো, যখন তুমি হচ্ছে অ্যামোনিয়াটা অ্যাড করো তখন এরকম টাইপের কিছু জিনিসপাতি পাওয়া যায়। যাকগে, এখন আমি এটা বলতে চাচ্ছি যে যখন তুমি কাজটা করতেছো এইখান থেকে এটা তৈরি করা যায়, এই জন্য এদের বিকল্প কি একটা অপরটার এক্সচেঞ্জেবল হিসেবে ইউজ করা হয় আর কি। সো ওর বিকল্প হিসেবে ওকে ব্যবহার করা হয়, ঠিক আছে? এবার তোমাকে পরের কোশ্চেনটার মধ্যে যখন কাজটা করতেছি, কি বলছে একটু মনে করে শুনো। কোশ্চেন কি বলছে, যে পদার্থগুলোর মধ্যে কোনটা কম ক্ষতিকারক, জাইলিন আছে, টলুইন আছে। এইমাত্র তোমাকে এটা শিখে আসছিলাম যে পরীক্ষার হলে যদি জাইলিনটা অপশনে থাকে আর হচ্ছে এখানে কি আছে টলুইনটা অপশনে থাকে, তাহলে কি বলছি ভাই বলতো ভাই, যে এবার সবসময় মনে রাখতে হবে যে দুইটা থাকলেও কি ও বেশি ক্ষতি, ও বেশি ক্ষতি, ও হচ্ছে ভালো। আবার যদি এখানে এটা না এসে এটা আসতো, ধরো তোমার কাছে কি আসছে বেনজিন, এখানে আসে টলুইন, তখন কিন্তু কোনটা ভালো হতো বলতো ভাই, তখন কিন্তু আলটিমেটলি ওই ভালো। এটা কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে? খুবই কমন একটা কোয়েশ্চেন, ঠিক আছে? জাইলিন আর হচ্ছে টলুইন নাকি হচ্ছে বেনজিন আর টলুইন, তাহলে অ্যান্সার কিন্তু দুই কেসে কি বলতো ভাই, টলুইন আজীবনই ভালো, ঠিক আছে? গুড স্টুডেন্ট ও আজীবনে কিন্তু ভালো করে ফেলে, ঠিক আছে? মনে রাখতে হবে, ওকে। আচ্ছা, তাহলে এই পেজ থেকে কি কি পড়লে তুমি ভালো করে শুনো ভাই, কারণ এই পেজটা একটু নতুন। সেটা হচ্ছে ভাইয়া H2S যেটা আছে ওর বিকল্প কি, ও বিকল্পটা হচ্ছে ভাইয়া থায়ো অ্যাসিটামাইড, ঠিক আছে? থায়ো অ্যাসিটামাইড। আর এখানটার মধ্যে তুমি যখন বিক্রিয়াটা করলা তখন বের হয়ে যায় তার নাম কি অ্যাসিডামাইড, ঠিক আছে? আর বেনজিনের চেয়েও জাইলিন, বেনজিনের চেয়েও কেউ ভালো, ভালো হচ্ছে টলুইন, জাইলিনের চেয়েও কেউ ভালো, টলুইন, ওকে। মনে থাকবে, নাইস, ইজি হয়ে গেছে। এবার তাহলে চলো আমরা পরেরটা আমাদের কাজ করি, এটা আমরা সবাই মোটামুটি জানি। এই মাত্র তোমাদেরকে বলে আসছিলাম যে এক্স আই, আইতে কি বলছিলাম মনে আছে, আইতে বলছিলাম ইরিটেন্ট, তাই না? ইরিটেন্ট বলছিলাম, তার মানে ও কি বলতো ভাই, ও হচ্ছে উত্তেজক, ও হচ্ছে কি উত্তেজক, তাই না? আর এক্স এন তে কি বলছিলাম, এক্স এন তে বলছিলাম হার্মফুল, হার্মফুল মানে কি বলতো ভাইয়া, ও হচ্ছে ক্ষতিকারক, ক্ষতিকারক, এই যে ক্ষতিকারক নিয়ে কাজ করছি, ঠিক আছে? সিম্পল ইস্যু, সিম্পল জায়গা, সিম্পল ওয়েতে, সিম্পল এক্সিকিউশন, ঠিক আছে ভাই, মনে থাকবে, নাইস। তাহলে এই পর্যন্ত আমাদের যে চিহ্নগুলো অর্থ বুঝে ফেলছি, তাহলে আই গেস সবাই পর্যন্ত পারবো আমরা, হ্যাঁ। তাহলে এবার দেখো কি হইতেছে, এবার আমরা যদি একটু সামনের দিকে যাই, এখানে হ্যাজার্ড প্রতীক কাকে বলে, ওই যে তোমার যে সিম্বল গুলো আছে, ঠিক আছে? এক্স আই দ্বারা কি বুঝায়, এক্স এন দ্বারা কি বুঝায়, তারপরে ওই যে আমার এখানে বিষাক্ত পদার্থ দ্বারা কি বুঝায়, এই মানে এক্সপ্লোসিভ দ্বারা কি বুঝাচ্ছে, এখানে মধ্যে ফ্লেমেবল দ্বারা কি বুঝাচ্ছে, এগুলো হচ্ছে জানতে চাইছে আর কি, ঠিক আছে? তো এই প্রতীকগুলো দ্বারা কি বুঝায়, আমার কোনটার জন্য কোন জিনিসটা ক্ষতিকর, ওই জিনিসটা হচ্ছে সে সুন্দর করে রিপ্রেজেন্ট করে। তো এই কথাটা কি তোমরা গুছায় লিখবে আর কি নিজের মতো করে, আহামরি কোন একটা মার্ক কাটবে না, জাস্ট গুছা মেন সানমনে লিখে ফেলো যে যে প্রতীকগুলো দিয়ে আমি বুঝতে পারি যে কেমিক্যাল কোন পদার্থটা আসলে কতটুকু বা কোন টাইপের ক্ষতিকারকের মধ্যে পড়ছে, তাহলে কাজ হয়ে যাবে, ঠিক আছে? যে কোন পদার্থ, কোন পদার্থ কেমন ক্ষতি দিচ্ছে, কোন পদার্থ কেমন টাইপের ক্ষতি করতেছে, কেমন টাইপের ক্ষতি করতেছে ওটুকু জানলেই চলবে, ঠিক আছে? যে আলটিমেটলি ওটা কি ফ্লেমেবল, ওটা কি হচ্ছে হার্মফুল, ওটা কি পরিবেশের জন্য ক্ষতিকর, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, না কোন টাইপের মধ্যে পড়তেছে, এইটুকু বলতে পারলেই আলহামদুলিল্লাহ, ঠিক আছে, হয়ে গেল। তাহলে চলো পরেরটা মধ্যে আমরা কাজ করে ফেলি। তাহলে পরেরটা যখন কাজ করতে বলছে কি বলছে বলো, পরেরটা মধ্যে কাজ করলে বলতে বলছে হ্যাজার্ড প্রতীক বের করতে বলছে, কার কার জন্য হ্যাজার্ড প্রতীক বের করতে বলছে হচ্ছে এবার আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড আর কি এই কিটোনটার জন্য, খুব ভালো কথা। তাহলে এবার কি হয়েছে, সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা আছে এটা নিয়ে কাজ করে চলো। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা কি তীব্র বেস, তাহলে ও যদি একটা তীব্র বেস হয় তাহলে ও কেমন টাইপের পদার্থ হবে বলতো ভাইয়া, ও হবে একটা ক্ষয়কারী পদার্থ, কারণ ও ক্ষয় করে ফেলবে, তাহলে ও হচ্ছে ক্ষয়কারী পদার্থ, ওকে। আবার একটু চিন্তা করে দেখো তো ভাইয়া কি হয়েছে, এখানের মধ্যে এই CH3CO
CH3 নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে কি হবে, তাহলে এখানের মধ্যে যখন তুমি কাজটা করতেছো তখন কিন্তু ও আলটিমেটলি কি হচ্ছে, প্রচুর পরিমাণ দাহ্য পদার্থ হয়ে যাবে, ঠিক আছে। সো দাহ্য হিসেবে কাজ করতে পারবে, আবার ওকে বিষাক্ত হিসেবে বলতে হবে। সো দুইটাই কিন্তু এক্সাম হলে তোমাকে লিখতে হবে, ঠিক আছে, যে দাহ্য বিষাক্ত দুইটাই। ওকে, আর অনেকগুলো হয়, বাট যদি এরকম এক একগুলো হয় তাহলে মিনিমাম চেষ্টা করবো দুটো বা তিনটা লেখার, ঠিক আছে। আমার এই দুটোই মনে আছে, বাট তুমি যদি আরো পাও তাহলে আরো গুলো লিখলে ভালো হয় আর কি, বুঝছো। সো আমরা আলটিমেটলি এটার ক্ষেত্রে যেমন ক্ষয়কারী একটা ফিক্সড, আর এটার জন্য কি হচ্ছে বলতো ভাইয়া, যেটার জন্য দাহ্য পদার্থ এবং বিষাক্ত পদার্থ হচ্ছে, এটা নিয়ে আমরা কাজ করে ফেললাম। ওকে, তাহলে চলো পরেরটা কাজ করি। পরেরটার মধ্যে কি হয়েছে এবার দেখো। পরেরটার মধ্যে বলছে যে ল্যাবের মধ্যে কাজ করার সময় একজন শিক্ষার্থীর হাতে প্রচুর পরিমাণ H2SO4 পড়ে গেছে। আল্লাহ, কি একটা বাজে অবস্থা হয়ে গেল। এবার কি করছে, এখানের মধ্যে জানতে চাইছে যে চিকিৎসাটা কি হবে। শোনো, এরকম টাইপের যে কোনো একটা তীব্র অ্যাসিড নিয়ে যখন তুমি কাজগুলো করবা, শোনো, তীব্র অ্যাসিড একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে সে প্রচুর পানি শোষণ করে। সে প্রচুর কি করে, পানি শোষণ করে। মানে তোমার হাতটা কেন, মানে সে হাতের থেকে একদম হাতকে ক্ষয় করে কেন ফেলে, বুঝো আগে। যে এই যে আমরা একটু আগে বলে আসছি যে সে কি করে, সে হচ্ছে স্কিনকে নষ্ট করে ফেলে বা ক্ষয় করে ফেলে। এটা কেন বলছি, কারণ আমাদের প্রত্যেকটা যে হাত আছে বা প্রত্যেকটা সেল যে আছে, এগুলোর মধ্যে কোষ নিয়ে কাজ করতেছি, ওরা প্রচুর পরিমাণে পানি অ্যাবজর্ব করে রাখে, রাইট। যখনই তোমার কাছে হচ্ছে H2SO4টা তোমার হাতে পড়ছে, বালা না করুক, HCl পড়ছে, এই অ্যাসিড এর কাজ হচ্ছে সে পানি নিরোধন করে নিয়ে আসে। নিরোধকের নাম আমরা সবাই শুনছি, তাই না, যে সে কি করে পানি বের করে নিয়ে আসার চেষ্টা করে, শুষে ফেলে পানি। এখন সে কি করে, যখন তোমার হাতের উপর পড়ছে, তোমার হাতের মধ্যে একমাত্র কার কাছে হচ্ছে পানি আছে, পানি আছে হচ্ছে তোমার সেলগুলোর কাছে। এই জন্য সে সবগুলা সেলকে নষ্ট করে তার কাছ থেকে পানি আনা শুরু করে, ঠিক আছে। কিন্তু তুমি যদি হচ্ছে তাকে বাইরে থেকে এক্সট্রা পানি দাও, তখন তুমি কি সেখানে গিয়ে আর তুমি কি করতে পারবা, তুমি কি হচ্ছে তখন সে কি সেল থেকে নিবে না। তখন কিন্তু সে কি করবে, সে হচ্ছে আলটিমেটলি দেখবা যে ওই সেলটাকে থেকে না নিয়ে তুমি বাইরে থেকে যে পানি দিচ্ছ ওখান থেকে নিচ্ছে। এই জন্য যখনই কেউ হচ্ছে এরকম অ্যাসিড টেসিডের মধ্যে আক্রান্ত হয়, তখন কি করতে হয়, তাকে বাইরে থেকে প্রচুর পানি দিতে হয়। বাইরে থেকে তাকে কি করতে হয়, বাইরে থেকে প্রচুর পানি দিয়ে ধুয়ে দিতে হয়। প্রচুর পানি দিয়ে কি করতে হয়, ধুয়ে দিতে হয়। কারণ কি করতে হয়, যদি পানি দিয়ে ধুয়ে ফেলো তাহলে কি করবা, তুমি দেখবা যে ওই জায়গাটার মধ্যে পানি দিচ্ছ তুমি, তার কারণে সে সেল থেকে যত কম পারবে, কম পরিমাণ পানি নিবে, তাহলে তোমার ক্ষতি তত কম হবে। তাহলে বলতো ভাই এখানে অপশন কোনটা হচ্ছে, ক্ষারীয় লবণ টবণ এগুলো না, খুঁজবা খালি কি কোথায় পানি আছে, এই যে পানি আছে, ঠিক আছে, প্রচুর পরিমাণ পানি এখানে পাওয়া যাচ্ছে, তাই প্রচুর পরিমাণ পানিটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। খুবই ঠান্ডা মাথায় কাজ করবো আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই অপশনটা পারা গেল, খুবই জোস একটা কোয়েশ্চেন এবং অবজেক্টিভ প্রচুর আসে, তাই এটা পারলেই চলবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো পরের পেজে যাই। কি কোশ্চেন করছে, যে নিচের কোনটি দ্বারা, নিচের কোনটি দ্বারা অ্যালকালি স্কিন বার্ন প্রশমিত করা যায়। অ্যালকালি মানে কি বলে বলতো, অ্যালকালি মানে হচ্ছে ক্ষারীয় টাইপের দ্রবণ। এখন ক্ষারীয় টাইপের দ্রবণকে কি প্রশমিত করবে, ঠিক আছে, অ্যাসিড প্রশমন করবে। এখন তুমি কি হচ্ছে যে কোনো একটা অ্যাসিড নিয়ে উড়াধুরা বিক্রিয়া দিতে পারবা, বলো তো ভাই। যে ধরো তোমার হাতের মধ্যে সোডিয়াম কার্বনেট পড়ছে, তোমার মন চাইছে তোমার এসে H2SO4 ঢালা শুরু করছো, হবে ব্যাপারটা না। তখন কি করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া যাবে কি, তুমি যত দিছিলা তার চেয়ে অ্যাসিড দিয়ে দিচ্ছ বেশি, আরো কত বেশি হয়ে গেছে, এরকম করা যাবে, যাবে না। এই জন্য আমাদেরকে একটা মাইনর পরিমাণ শক্তিশালী কি নিতে হবে, অ্যাসিড নিতে হবে। সো এই জন্য হচ্ছে আমরা এখানে স্কিন বার্নের জন্য যেটা ইউজ করি সেটা হচ্ছে বোরিক অ্যাসিড। নামটা কি বলেন তো ভাইয়া, বোরিক অ্যাসিড। এবং এই বোরিক অ্যাসিডের সংকেত কি, H3BO3, এটা হচ্ছে আমাদের বোরিক অ্যাসিড। এবং এই বোরিক অ্যাসিডটা কয় পার্সেন্ট হয় বলেন তো ভাইয়া, 7% পরিমাণ পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে। সো এই 7% পর্যন্ত আমরা ইউজ করে ফেলবো এবং এর মধ্যে আমরা জিনিসপত্রগুলো করে ফেলতেছি। ওকে, তাহলে আমাকে বলেন তো অপশনের মধ্যে বোরিক অ্যাসিড কি অপশনের মধ্যে আছে, আছে, দেখো বি নাম্বারটা, তাহলে এটা হচ্ছে কি বোরিক অ্যাসিড এবং ওগি হচ্ছে কি স্কিন বার্নের মধ্যে ইউজ করা হয়ে থাকে। ওকে, মনে রাখতে শুনো। ওকে, তো সবকিছু আমাদের মোটামুটি হয়ে গেল, খুব ভালো কথা। এবার তাহলে আমরা এই পর্যন্ত কাজগুলো করে ফেলছি, খুব সুন্দর হয়ে গেল আমাদের। তাহলে এবার পরের পেজে কি আছে দেখো, পরের পেজে আমাদের বিবিধ টাইপের কোশ্চেন গুলো যেগুলো আছে সেগুলা, এগুলো আসলে একটু জাস্ট জেনে রাখলেই চলবে। পরীক্ষায় যে বললাম না, এই যে দেখো বইতে হচ্ছে 18 19 19 বেশি এগুলো আসছে। সো জাস্ট এই কোশ্চেন গুলো একটু দেখে রাখবো আমরা, নতুন করে হামরি কিছু পড়তে হবে না, জাস্ট দেখে রাখলেই চলবে। এখানে কি কোশ্চেন আসে একটু দেখো, প্রাইমারি আর সেকেন্ডারি, এটা তোমরা অলরেডি সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টারে কিন্তু পড়ছো, যদি ভালো করে বুঝো যে সেকেন্ড পেপারে যে থার্ড চ্যাপ্টারটা আছে, ওই থার্ড চ্যাপ্টারের মধ্যে কিন্তু তোমরা এই জিনিসটার খুব ভালো করে এক্সিকিউট করে আসছো। এখন আমাকে বলো তো প্রাইমারি আর সেকেন্ডারি যেটা আছে সেটা আসলে কি বুঝাইতেছে। প্রাইমারি সেকেন্ডারি বুঝাইতেছে যে ভাই আলটিমেটলি কি হইতেছে, প্রাইমারি মানে কি, আমার বিশুদ্ধ অবস্থায় যে থাকতে পারবে সে কি, সে হচ্ছে প্রাইমারি। আর সেকেন্ডারি কোনটা, যে বিশুদ্ধ অবস্থায় থাকতে পারে না, যে হচ্ছে চেঞ্জ হয়ে যায়, তাই না। ভালো করে বুঝবো ব্যাপারটা, বিশুদ্ধ অবস্থায় যদি থাকতে পারে তাহলে সে হচ্ছে প্রাইমারি, আর বিশুদ্ধ অবস্থায় থাকতে যদি না পারে তাহলে সে কি, সেকেন্ডারি। এখন বিশুদ্ধ অবস্থায় থাকতে পারা মানে কি, মানে তুমি ওকে নিছো, নিয়ে একটা জায়গায় রাইখা দিছো, ও দীর্ঘদিন পর্যন্ত এমনই আছে, ওইটা হচ্ছে কি প্রাইমারি।
আর সেকেন্ডারি কি, তুমি দেয়া রাখা গেছিলা আর সেটা জিনিসটা অন্যরকম হয়ে গেছে, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এখানের মধ্যে যদি আরো ভালোভাবে বুঝো তাহলে ব্যাপারটা এরকম যে বাতাসের সাথে যে বিক্রিয়া করে না ও হইতেছে কি প্রাইমারি, বাতাসের সাথে যে বিক্রিয়া করে ও কি, ও হচ্ছে সেকেন্ডারি, সিম্পল হিসাব, ঠিক আছে। এবার এক্সামে কি আসবে, এক্সামে কিন্তু একদম সরাসরি দেখা যাবে কি এই এমসিকিউ গুলো আসবে, এবং এটা হচ্ছে মাস্ট, তুমি ধরে রাখতে পারো এটা শিওর আসবে, ঠিক আছে। এটা হচ্ছে শিওর শোর তুমি ধরে রাখতে পারো, ঠিক আছে। কারণ হচ্ছে তোমার সেকেন্ড পেপার থার্ড চ্যাপ্টার জিনিসটা চলে আসে, তো তো এই জন্য ভালো করে একটু পড়তে হবে এগুলো আমাকে, ঠিক আছে। তো এখন যখন তুমি কাজগুলো করবে একটু বুঝছো এই এক্সাম্পল গুলোর মধ্যে কি কি আছে দেখো। তোমার সোডিয়াম কার্বনেট আছে, অক্সালিক অ্যাসিড আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, সোডিয়াম ক্লোরাইড আছে, ওগুলো সবগুলো কিন্তু প্রাইমারি। সেগুলোর মধ্যে কি কি আছে দেখো, সোডিয়াম থায়াসালফাইড থেকে শুরু করে যা যা কিছু আছে ওইগুলো আছে, ওকে। তাহলে এবার খেয়াল করে দেখো, আমরা যখন কাজগুলো করার চেষ্টা করব তখন এখানটার মধ্যে আমাদের জাস্ট এতটুকু মনে রাখতে হয় যে আমাদের অপশন, মানে একটা শর্টকাট বলতেছি, এটা কোনো রুল না। রুলটা হচ্ছে ভাইয়া, শর্টকাটটা হচ্ছে এরকম যে যদি অপশনের মধ্যে যে যৌগ আছে, যে যৌগ থাকবে সেই যৌগে যদি সি, সি যেটা আছে সি উপস্থিত থাকে তাহলে ও হবে হচ্ছে প্রাইমারি, ও হচ্ছে কি প্রাইমারি হয়ে যাবে। যেমন তুমি খেয়াল করো সোডিয়াম কার্বনেট, এখানে সি আছে তাই ও হচ্ছে প্রাইমারি। আবার দেখো তো তোমার কি হয়েছে H2C2O4, সি আছে তাই ও কি প্রাইমারি। বা তুমি এখানের মধ্যে দেখো কি হয়েছে K2Cr2O7, এখানের মধ্যে কি হচ্ছে, এখানের মধ্যে কিন্তু সি আছে, মানে সিটা থাকলেই সে প্রাইমারি হিসেবে কাজ করে, ঠিক আছে। কিন্তু দেখো এই নিচের গুলোর মধ্যে কোনটার মধ্যে সি নাই, খেয়াল করছো, সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে সি নাই, H2SO4 এর সি নাই, পটাশিয়াম পারম্যাঙ্গানেট সি নাই, সি নাই, সি নাই, তো সি না থাকলেও সেকেন্ডারি, শেষ, কাহিনী খতম, ঠিক আছে। তো চলো আমরা পরের পেজে একটু এক্সিকিউট করার চেষ্টা করে দেখি কি হয়। চলো এখানে কি হচ্ছে, এবার যখন তুমি কাজটা করবা তখন মনে রাখতে হবে এখানের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি নিয়ে কাজগুলো করার চেষ্টা করতেছি। তাহলে এখন কি হইতেছে দেখো, এখানের মধ্যে H2C2O4 আছে, তাহলে এখানে সি আছে, তাহলে ও কিন্তু হচ্ছে প্রাইমারি, ঠিক আছে। আবার এখানে কি সোডিয়াম কার্বনেট আছে, ও কি বলতো ভাইয়া, ও কিন্তু আলটিমেটলি প্রাইমারি হিসেবে কাজ করবে, তাই না, কারণ এখানে দেখো লিখেই দিছি আমরা সবগুলা, ঠিক আছে। সোডিয়াম কার্বনেট কিন্তু অনার্দ্র সোডিয়াম কার্বন প্রাইমারি হিসেবে কাজ করবে। আচ্ছা ভালো কথা, একটু বলে দিই যে যদি অনার্দ্র সোডিয়াম কার্বনেট হিসেবে তুমি কাজটা করাও তখন সে কিন্তু হচ্ছে প্রাইমারি, প্রাইমারি। কিন্তু তুমি যদি হচ্ছে সোডিয়াম কার্বনের সাথে পানি সহ নাও, পানি সহ যদি তুমি নাও তাহলে ও কিন্তু সেকেন্ডারি, এটা কিন্তু একটু সাবধান, ঠিক আছে। ও তখন কিন্তু সেকেন্ডারি হিসেবে কাজ করবে, কারণ তখন কিন্তু ও আবার বিক্রিয়া করতে পারে, ঠিক আছে। ও কিন্তু তখন সেকেন্ডারি হয়ে যাবে, খুব সাবধানে একটু, হ্যাঁ। যদি পানি ছাড়া হয় তখন প্রাইমারি, যদি পানি ছাড়া হয় তো পানি সহ হয় তখন কি হবে, ও সেকেন্ডারি হয়ে যাবে, ওকে। এই হচ্ছে আমার টার্গেট আর কি। তো যদি পরের পেজে যাই তখন কি হয়েছে দেখো, এখানটার মধ্যে কাজটা করে ফেলছি আমরা। তাহলে এবার কি হয়েছে যে বিগত কয়েক বছর ধরে আমরা লাইমস্টোন স্থাপনা ধ্বংস হইতে শুরু করছে। লাইমস্টোন মানে কি বলতো ভাইয়া, মানে হচ্ছে ওই যে আমাদের পাথর টাইপের যে জিনিসগুলো আছে, মানে পাথর টাইপের যে আমাদের খুব বড় বড় ইমারত গুলো আছে, সেই ইমারত গুলো ধ্বংস হয়ে যাচ্ছে, স্থাপনা গুলো ধ্বংস হয়ে যাচ্ছে। ধ্বংস যেমন হচ্ছে তাজমহলের কথা তুমি ধরতে পারো, যে মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছিল, এখন জিনিসপত্রগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেম কাহিনী হচ্ছে এই তাজমহলের জন্য। কি হইলো, তখন এই জিনিসটা ধ্বংস হওয়ার পিছনে কারণ কি, কারণ হচ্ছে অ্যাসিড রেইন, কারণ হচ্ছে অ্যাসিড রেইন। অ্যাসিড রেইন কেন, কারণ লাইমস্টোন মানে কি মার্বেল পাথর। এখন মার্বেল পাথরের সাথে কি করে, আমার অ্যাসিড রেইন হলে ওরা বিক্রিয়া করা শুরু করে, বিক্রিয়া হয়ে কি করে ফেলে ভাই বলতো, ও কিন্তু নষ্ট করে ফেলে। এখন অ্যাসিড রেইনের জন্য দায়ী কি আমি একটু বুঝাই বলি তোমাকে। কার্বন ডাইঅক্সাইড ছিল, পানি ছিল, ও কি করে ফেলে H2CO3 করে ফেলে, বা সালফার ডাইঅক্সাইড নাও, পানি নাও, তখন কি উৎপন্ন করে ফেলে H2SO3 করে ফেলে। বা এই যে সালফার ডাইঅক্সাইডটা আছে ও কিন্তু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলে, সালফার ট্রাইঅক্সাইড। এই সালফার ট্রাইঅক্সাইড কি করে ফেলে, H2 এর সাথে বিক্রিয়া করে H2SO4 করে ফেলে। তো এই যে আমার অ্যাসিড গুলা কথা আমি যে বলতেছি ভাইয়া, যে এই যে একটা অ্যাসিড আছে, এ একটা অ্যাসিড আছে, এ একটা অ্যাসিড আছে, বা তুমি যদি কাজ করো তাহলে NO2 ক্ষেত্রে, NO2 কিন্তু হচ্ছে পানি আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ফেলে বলতো ভাই, HNO3 করে ফেলে। সো আলটিমেটলি কিন্তু এই অ্যাসিড গুলো যে আছে ওরা প্রত্যেকটাই কিন্তু কি করে ফেলতে পারে বলতো, অ্যাসিড রেইন ক্রিয়েট করে ফেলতে পারে, ঠিক আছে। এই যে তুমি মাত্র যা যা কিছু পাইলা HNO3, তারপর H2SO4, ঠিক আছে, এরকম টাইপের যা যা কিছু পাচ্ছ H2SO3, ওরা কিন্তু কিসে ইম্প্যাক্ট রাখে বলতো ভাইয়া, অ্যাসিড রেইনের মধ্যে ইম্প্যাক্ট রাখে, ঠিক আছে। এখন এই অ্যাসিড রেইনটা কি করে, এই অ্যাসিড রেইনটা বৃষ্টির পানির সাথে মিশে পৃথিবীতে এসে পড়ে। যখন এসে পড়ে তখন কি করে, এই অ্যাসিড গুলা হচ্ছে এই যে লাইমস্টোনের মধ্যে যে ক্যালসিয়াম কার্বনেটটা আছে ওটাকে গিয়ে অ্যাটাক করে। তাহলে যদি ওটাকে অ্যাটাক করে তাহলে কি ওই জিনিসটা নষ্ট হবে কি হবে না, খুবই কমন সেন্সের কথা, নষ্ট হবে। সো যে কোনো একটা অ্যাসিড রেইন যদি হয় তাহলে যদি ওইখানটার মধ্যে এটা ইউজ করা হয় তাহলে ওটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের কথা আর কি। তাহলে লাইমস্টোন মানে চূড়া পাথরের যে জিনিসগুলো আছে ওইগুলো নষ্ট হওয়ার জন্য দায়ী কে বলতো ভাইয়া, অ্যাসিড রেইন, ঠিক আছে। আরো সহজ ভাষা মনে রাখবা যে তাজমহল যে আছে ওটা কি, ওটা হচ্ছে মার্বেল পাথরের তৈরি, আর মার্বেল পাথর ইংলিশ হচ্ছে কি লাইমস্টোন। লাইমস্টোনটা নষ্ট হয়েছে কি দিয়ে, অ্যাসিড দিয়ে। অ্যাসিড দিয়ে কি হয়, অ্যাসিড বৃষ্টি হয়।
মনে থাকবে? মনে থাকবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই আর কি আমাদের অবস্থা। তো আমাদের এই লেকচারটা শেষ হয়ে গেছে এই পর্যন্তই। তো আমরা দেখো কত সুন্দর করে পুরো লেকচারটা শেষ করে ফেলছি। ঠিক আছে, বললাম না জিনিসটা খুবই চিল একটা লেকচার, এক্সট্রা খুব একটা যে তোমাদেরকে পড়াবো এরকম কিছু না। বাট পুরো জিনিসটা টার্গেটটা কি বুঝো, তোমাদেরকে কনফিডেন্স দেওয়া যে ভাই আমরা যত সামনের দিকে যাব, যেহেতু রেজাল্টের একদম পরে পরেই চলে আসছি, আর এক্সাম অলরেডি সামনে চলে আসছে, তাহলে আমার এমনি কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে আছে। যত জিনিসপাতি আমি এক্সট্রা নিয়ে যেতে পারবো, আমি তত কনফিডেন্স হাই থাকবে যে ভাই যাই আসুক পারবো। ওইটুকুর জন্য এই জিনিসগুলো এগুলো দেওয়া, ঠিক আছে। বাট অবশ্যই ওই মেইন সিলেবাসের পড়া বাদ দিয়ে কিন্তু এক্সট্রা পড়া শুরু করো না তোমরা। ঠিক আছে, তোমরা কি করবা, আগে মেইন সিলেবাস গুলো রিভিশন দিবা, পড়বা, অনেক কিছু জানবা শিখবা, এরপরে টাইম পেলে তোমরা হচ্ছে এক্সট্রা সিলেবাস গুলো এক্সিকিউট করা শুরু করবা। ঠিক আছে, ওই যে বলে না ভাইয়া যে কি হইছে, যে যে টিকে নাই ওর তো আগে টিকা দরকার, যে টিকছে তারপর তুমি র্যাঙ্ক আগাবা, তাই না? এক্সামিনেশন কিসে হেল্প করবে, তোমার র্যাঙ্ক আগাইতে হেল্প করবে, কিছু কিছু ক্ষেত্রে তোমার কাছে টিকাতেও হেল্প করবে। সো আমরা যখন কাজগুলো করব, তখন খুব ক্লিয়ার একটা মেসেজ এটা বলতে চাচ্ছি যে ভাই আগে কিন্তু মেইন সিলেবাসে পড়া পড়বো, তারপর আমরা তোমাদেরকে দিয়ে রাখতেছি সেফটি ইস্যুস হিসাবে, যেহেতু পরীক্ষা দেরি আছে। ঠিক আছে, একটা সবচেয়ে কাছের যে এক্সামটা সেটাও কিন্তু আলটিমেটলি দেখা যাবে কি ওই জানুয়ারি ফেব্রুয়ারি দিয়ে গিয়ে পড়বে। তো এই জন্য আমরা খুব ঠান্ডা মাথায় জিনিসগুলো করবো, যেন সবকিছু পারা যায় ভাইয়া। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের পুরো লেকচারটা। সবাই আগে বুঝতে পারছি, সবাইকে সুন্দর করে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আর আমার নাম জিহাদ রিয়ান জি, আমি হচ্ছে লেকচারটা নিয়ে আপনাদের সাথে অনেক বেশি উপকৃত হলাম। আপনাদের কোনো হেল্প করতে পারলে সবাই আমার জন্য দোয়া করবেন। সবাইকে ভালো জানিয়ে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।